হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ডেস্টিনি কলমে কালার কুইন। আমি এবার একেবারে বিরক্ত হয়ে গেলাম। আমি যাই করি তাতে আপনার কি? আপনি তো আমার সাইকেলটার 12টা বাজিয়ে দিয়েছেন। তাহলে খুশি হয়েছেন? এখন আপনি আপনার জায়গায় যান। আমার সাইকেলটাকে রিপেয়ার করতে হবে। আর আমি চাই আপনার সঙ্গে যেন আর কোনো দিন দেখা না হয়। আমি আরও বললাম, আমি তো আপনাকে ঠিকঠাক করে চিনতেই পারিনি। আপনার নামটা আমি অথচ মনে বাঁকা হেসে বললাম, আমি তো সব কিছুই জানি। এবার একটু লজ্জা পেয়ে পার্থ বলল, আমার নাম পার্থ দে। আমি কোনো রকমে আমার সাইকেলটা পার্থর হাত থেকে কেড়ে নিলাম। পার্থ বলল, তুমি যদি চাও আমি তোমার সাইকেল রিপেয়ারের খরচটা দিয়ে দিতে পারি। আমি রেগে বললাম, থাক, দয়া করতে হবে না। আপনি তো খুব সুন্দর একটা উপকার করেছেন আমার শখের সাইকেলটার 12টা বাজিয়ে দিয়ে। আমি কোন মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম জানি না, কিন্তু পুরো মুডটাই খারাপ হয়ে গেল। এখন তাহলে আমি যাচ্ছি, আপনি দয়া করে এখান থেকে যান। এই বলে আমরা দুইজন দুই দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে মনে পড়ল, আমি তো এই নিউ টাউনের এলাকার সেরকম চিনি না। পার্থ তখন গাড়িতে উঠতে যাচ্ছিল। আমি বললাম, এক্সকিউজ মি, একটু শুনুন। এই নিউ টাউনের জায়গাটা আমার একদম নতুন। যদি একটু হেল্প করেন, সাইকেল রিপেয়ার কোনো দোকানটা কাছাকাছি আছে সেটা বললে খুব উপকার হয়। পার্থ এবার গাড়িতে ঢুকে বসে বলল, হ্যাঁ, সামনে একটা ভালো দোকান আছে, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। আমি বললাম, আমি যদি লিফট নিই তাহলে আমার সাইকেলটার কি হবে? আমি কিন্তু আমার সাইকেল ছেড়ে যেতে পারবো না। ঠিক আছে, আপনি লোকেশন দিন, আমি নিজেই খুঁজে নেব, না হলে থাক। পার্থ মনে মনে বলল, এই মেয়েটাকে এত চেনা লাগছে কেন? স্বভাব, চরিত্র, কথা বলার ভঙ্গিমা সবটাই যেন সঞ্চারীর মতো। তারপর পার্থ বলল, তাহলে আমাকে ফলো করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি আমার সাইকেল নিয়ে ওর গাড়ির পেছনে পেছনে রওনা দিলাম। আমি সাইকেলটা নিয়ে পার্থর গাড়ির পেছনে পেছনে চললাম। রাস্তা খুব একটা বড় না, কিন্তু পার্থর গাড়ি কত নিয়ন্ত্রণ। বুঝতে পারলাম ও আমার কেয়ার করেই চালাচ্ছে। 7 থেকে 8 মিনিট পরে একটা ছোট্ট গলি ধরে একটা পুরনো গ্যারেজ টাইপ দোকানের সামনে থেমে গেল পার্থ। দোকানের বাইরে বড় করে লেখা, সার্ভিস উইথ স্মাইল বাইক অ্যান্ড বডি। আমি দাঁড়িয়ে সাইকেলের দিকে তাকিয়ে রইলাম। পেছনের চাকা পুরো চ্যাপ্টা, রিমটাও একটু বেঁকে আছে। পার্থ গাড়ি থেকে নেমে এসে বলল, এই দোকানটা ভালো, আমি আগে নিজে গাড়ি সারাই করেছিলাম, ওরা ভালো কাজ করে। আমি কিছু না বলে মাথা নাড়লাম। দোকানদার একটা বড় পেটওয়ালা লোক, গাছের একটা গেঞ্জি পরা, গায়ে হালকা গ্রিস লাগালো। ও এসে বলল, ম্যাডাম দেখেছেন, পেছনের টায়ার আর রিমটা গেছে মনে হচ্ছে, ঘন্টা 1.5 সময় লাগবে। আমি একটু বিরক্ত গলায় বললাম, ঠিক আছে। পার্থ বলল, তুমি চাইলে এই সময় পাশে ক্যাফে আছে, একটু বসে থাকতে পারো, কফিটা আমিও দিতে পারি। আমি তাকিয়ে বললাম, আপনি আমার সাইকেলটা ভাঙলেন, এখন আবার কফি খাইয়ে দয়া করবেন না। আমি ঠিক আছি, এখানেই থাকবো। 1.5 ঘন্টা পর আমি আমার সাইকেলটা ঠিক হয়েছে কিছুটা খুশি হলাম। পার্থ থেকে বলল, এখন খুশি তো? আমি মুখে কিছু না বলে মাথা নাড়লাম। টাকাটা পে করে দিয়ে বললাম, তাহলে আমি এখন আসি, আর দ্বিতীয় দিন আপনি আমার মুখোমুখি হবেন না। এই বলে আমরা দুজন দুজনের উল্টো দিকে চলে গেলাম। পার্থ মুখে কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, তোমাকে তো আমি কলেজ লাইফ থেকে লুকিয়ে লুকিয়ে দেখে আসছি, তোমাকে আজকে সামনে দিয়ে দেখলাম। তুমি এর থেকেও সুন্দর দে, তোমার মনটাও সুন্দর, কিন্তু তোমাকে এত চেনা চেনা লাগে কেন আমি বুঝতে পারি না। আমি আবার আরেকজনকেও তো ভালোবাসি না, তাকে তো নিয়ে তো থাকা হবে না। সে আর কেউ না, আমার সহকর্মী সঞ্চারী। আমি পার্থকে ডেকে বললাম, ও মশাই, আপনি কি ভাবছেন এখন? যান, আমিও চাই। আজকের মুডটা তো খারাপ করলেনই, আর আমার আঁকাটা সব কিছু নষ্ট করলেন। এখন বাড়ি যাব, কটা বাজে দেখি। এই দেখে ফোন চালিয়ে দেখলাম 11:30 বাজে, তার মানে আধ ঘন্টা 12টা বাজতে। তাড়াতাড়ি সাইকেলে উঠে পেডেল পা চালিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। পার্থ গাড়ি চালিয়ে তার গাড়ির দিকে রওনা দিল। আমি বাড়ি ফিরে
কোন দিকে না তাকিয়ে সোজা থুপথাপ পা ফেলে উপরে চলে এসে দরজা বন্ধ করে থপ করে শুয়ে পড়লাম বিছানায়। নিজের মা আর বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, মেয়েটা তো গেল ভালো মোডে, আসার সময় এরকম মুড কেন, কি ব্যাপার? তারা দুজনে সোফায় বসেছিল। আমাকে ওভাবে চলে যেতে দেখে বলল, মহাপল্লবকে বলল, হ্যাঁ গো, মেয়েটার কি হলো? গেল তো সুন্দর করে, আসলো এরকম অবস্থায় কেন? মুখ দেখে তো মনে হয় বিশাল রেগে আছে। পল্লব বলল, তা আমি যাব কি মেয়ের সাথে কথা বলতে, নাকি তুমি যাবে? মহা অনেকক্ষণ ভেবে বলল, না থাক, আমি যাব। ওখানে ওর মাথাটা একটু ঠান্ডা হোক তারপরে, না হলে এখন যদি যাই তাহলে কথা শুনিয়ে দেবে। পল্লব বলল, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বোঝো। কিছুক্ষণ পরে ঘরে মা আসলো। মা দরজা ঠেলে আমার ঘরে ঢুকে দেখে ঘরটা অন্ধকার। মা হাত বাড়িয়ে সুইচ বোর্ডে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। আমি এলোমেলোভাবে শুয়ে রয়েছি, এখনও বাইরে পরে আসা জামাটি খুলিনি। মা এসে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে রে বাবা, বল। আমি কিছু বললাম না, শুধু সোজা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে রইলাম। মা অনবরত মাথায় হাত বুলিয়ে দিল, আস্তে করে আমার চুলটা খুলে দিল। হাত বাড়িয়ে মাথার বিলি কেটে দিতে দিতে বলল, তুই তো সকালবেলা খুশি হয়ে বেরিয়েছিলি, এরকম হলো কেন? জামা কাপড় চেঞ্জ করিসনি কেন? জামা কাপড় ছেড়ে তারপরে শুতে পারতিস। আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পরে বাবা আসলো। বাবা এসে বলল, তোমার মেয়ের মুখটা খারাপ হবেই, কারণ আমি এইমাত্র গ্যারেজ দিয়ে ঘুরে আসলাম। ক্লিয়ার হলো যে তোমার মেয়ের সাইকেলের পেছনটা চেঞ্জ করেছে, নতুন। মনে হয় কেউ পিছন দিয়ে ধাক্কা মেরেছিল, তাই নতুন পার্ট লাগানো হয়েছে। আমার দিকে তাকিয়ে বাবা বলল, কি মা, ঠিক বললাম তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। বাবা এবার আমার পাশে বসলো। আমি এবার শোয়া থেকে উঠে বললাম, কিছু হয়নি, আমার নতুনই তো হয়েছে আগের মতো, কিন্তু মন খারাপ করার মতো কিছু নেই। তুই তো রিপেয়ারিং করেই নিয়েছিস, দরকার হলে আমি আরও একটা কিনে দেব তোকে, নতুন সাইকেল। আমি বললাম, না বাবা, নতুন সাইকেল কিনে দেওয়ার দরকার নেই, ওটা আমার বড্ড শখের, আমি ওটাকে কলেজ লাইফ থেকে চালাচ্ছি। ও আমার সব কিছুই বলতে গেলে। আঁকা তো রয়েছেই, কিন্তু ও আমার সব থেকে প্রিয় সঙ্গী। আমি ওকে ছাড়া একটুও বেরোই না, তুমি তো জানো। এরপর মা আমার ডান পাশে এসে বসে বলল, তা এর জন্য মন খারাপ করছিস কেন রে? কে করেছে এরকম বল। আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তারপরে আবার মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বললাম। এরপরে বাবা আর মা দুজনে আমাকে একসাথে জড়িয়ে ধরে দুই গালে দুজনে চুমু খেয়ে বলল, রাগ করিস না, ঠিক করে নিয়েছিস তো, তাহলে তো ঠিক হয়ে যাবে। বাবা বলল, পার্থের ভাগ্য ভালো, যদি তোর হাতে মার খায়নি। মা বলল, মেয়েটাকে এরকম করে বলো না তো, ও মেয়ের মতো থাকতে দাও, ছেলে হওয়ার দরকার নেই। বাবা বলল, মেয়েদের একটু এরকম হওয়া দরকার। আমি তো চাই আমার মেয়ে সঞ্চারের মতো হোক। সঞ্চারের নামটা শুনে এবার ভীষণ বিষম খেয়ে ফেললাম। তাদের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মা এসে তাড়াতাড়ি মাথায় হাত বুলিয়ে ফু দিয়ে পড়ল, কী রে, কী হলো, বিষম খেলি কেন? তারপর আমার টেবিলে জলের বোতলটার মুখ খুলে দিল। আমি ঢকঢক করে খেয়ে নিলাম। বাবা বলল, তুই সঞ্চারের নাম শুনে ভীষণ খেলি কেন? আমি বললাম, না বাবা, তোমার কথা শুনে আমার মনে হলো রুচি আমাকে মনে করেছে, তাই এজন্য। আমি ঠিক আছি, তোমরা এখন আসো, আমি এখন ঘুমাই, ভালো লাগছে না আমার, তারপর আবার আঁকবো, কাজ আছে। এই বলে আমি শুতে যাচ্ছি, তখন মা বলল, আগে জামা কাপড় ছেড়ে নেই, তারপরে ঘুমা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে মা বাবা বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, উফ বাবা, আজ খুব জোর বাঁচা বেঁচে গেছি, না হলে একটু হলেই যেত। এরপরে আমি জামা কাপড় ছেড়ে একটা হালকা রঙের ঠোলা পাতলা জামা পরে শুয়ে পড়লাম, আমার বাঁ হাতে কবজির ট্যাটুটাকে উন্মুক্ত রেখে। সাদা গাড়িটা থেমে গেল বিশাল গেটের সামনে। গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা গাড়িটার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। গাড়ি ধীরে ধীরে ঢুকে গেল বিলাসবহুল বাড়িটার প্রাঙ্গণে। এটাই পার্থর বাড়ি, 3 জনের সংসার, মা বাবা আর পার্থ। গাড়ি থামতেই সে দরজা খুলে নেমে এলো। তার বাবার চোখ তখন টিভির পর্দায়। পার্থ ঘরে ঢুকতেই বাবা সোফা থেকে তাকিয়ে বললেন,
তুই কোথায় গিয়েছিলি রে? সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পার্থ বলল, কোথাও নয়, এমনি গাড়ি নিয়ে গিয়েছিলাম। বাবা হেসে বললেন, তোর এই এমনি ঘুরে বেড়ানো দেখে মনে হচ্ছে এবার তোকে কিছু একটা করতে হবে। এখন যদি বিয়ে করে ফেলি তখন তোর বউকে কি খাওয়াবি? পার্থ মনে মনে বলল, আমি তো আন্ডারওয়ার্ল্ডের একজন সদস্য, কিন্তু সেটা তোমার জানা নাই। আর আমার বউ ঠিক করা আছে। চোখ মুখে বিরক্তি নিয়ে একটু চড়ে পড়ল, আমার বউ ঠিক করা, এসব জিনিস একটু সময় নিয়ে হোক বাবা। বাবা অবাক হয়ে বললেন, তুই কি বললি? তোর কি তাহলে কারোর সঙ্গে ঠিক হয়েছে? বল তাহলে, আমরা মেয়ের বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে আসি। সিঁড়ির মাঝপথ থেমে গিয়ে পার্থ বলল, সময় হলে ঠিক আনবো, কারণ আমার ভালোবাসাটা একটু অন্যরকম। সে এখনও জানে না যে আমি তাকে ভালোবাসি। বাবা হেসে বললেন, তবে মেয়েটার নামটা তো বলতে পারিস। পার্থ চশমা ঠিক করে নিয়ে বলল, আসলে বাবা, আমার দুজনকে ভালো লাগে। বাবা রেগে উঠে বললেন, কি বললি? তোর দুজনকে ভালো লাগে? এটা আবার কেমন কথা? পার্থ বিরক্ত গলায় বলল, একটার নাম সঞ্জনা ব্যানার্জি, আমার কলেজ লাইফের থেকে পছন্দ, আরেকজনের নাম বলা বারণ। বাবা বললেন, এটা আবার কেমন কথা? কার নাম বারণ? পার্থ মুখ নিচু করে মৃদু হেসে মনে মনে বলল, কারণ আমাদের নাম নেওয়া বারণ থাকে। সে বলে উঠল, সঞ্জনাকে আমি খুব ভালোবাসি বাবা, আমার ক্লাসমেট ছিল। বাবা হেসে বললেন, তাহলে তো ভালো, আমরা গিয়ে কথা বলি। পার্থ বলল, না, সময় হলে আমি নিজেই তোমাদের নিয়ে যাব। এই বলে সে তার ঘরে ঢুকে পড়ল। ডেস্কে বসে সঙ্গে সঙ্গে ফোন লাগালো সঞ্চারীকে। তার ডাউট হচ্ছিল সঞ্জনা আর সঞ্চারী একই মানুষ কিনা। দুবার তিনবার, কিন্তু ফোন কেউ ধরল না। পার্থ বিরক্ত হয়ে বলল, মেয়েটা রিসিভ করছে না কেন? রিসিভ করা উচিত তো। তারপর তার মনে পড়ল, একদিন সঞ্চারী তাকে বলেছিল, তোর ফোন আমি কোনোদিনই ধরতে পারবো না, ফোনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, আমি চাইলে তোকে ব্যাক কল করব। ঠিক তখনই তার ফোনে আসে আরেকটা কল, একটা অজানা নাম্বার থেকে। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তোমাকে আমি এত টাকা দিয়েছি কি করতে বলো তো পার্থ? পার্থ গম্ভীর হয়ে যায়, একটু থেমে বলে, কেন অক্ষয়পাল স্যার? অক্ষয়পাল এবার আরও রুড স্বরে বলল, তোমাকে আমি দিয়েছিলাম সঞ্চারের সঙ্গে তার পরিচয়টা জানার, তার সব তথ্য জোগাড় করার, আর তুমি কিনা তার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তা আবার কিছুই জানতে পারিনি। পার্থ এবার দৃঢ় গলায় বলে, একটু সময় দিন, হয়ে যাবে। তার আগে যদি আমার জীবনটাই না চলে যায়। তার ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি ফুটে উঠল, কারণ আমি জানলেও আমার প্রিয় প্রাণের নারীর সিক্রেট আইডেন্টিটি আমি আপনাকে কোনোদিনই দেব না। তাতে যদি আমার প্রাণ যায় তাও যাবে। ফোনটা কানে ধরে বিছানায় বসে নিজের মনে হাসল পার্থ। আসলে মেয়েটা প্রচণ্ড ধুরন্ধর। একবার আমাকে বলেছিল, সঞ্চারে যতদিন না চায় ততদিন কি ওর টিকেও ছুতে পারবে না। অক্ষয়পাল হেসে বলল, এই জন্যই তো তোমাকে রাখা হয়েছে, বন্ধু হয়ে পড়ে যেন শত্রু হও। এই জন্য মনে রেখো, তুমি আমাদের জ্ঞান কর্কট গ্যাং এর সবচেয়ে ইন্টেলিজেন্ট টেকনোলজি মাস্টার মাইন্ড। তোমার হাতে ডিজাইন করা আমাদের সিকিউরিটি সিস্টেম, প্রাইভেসি। তুমি যদি এমন করো তাহলে কেমন করে চলবে? পার্থ বলল, আমি তো এখনও থাকি, তাই আমিও কিছুটা দায়িত্ব নিই। আমি যথাসম্ভব চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলে বসে গ্যাংটকের কাজ করার। এখন সব কিছু সহজ না। অক্ষয়পাল ঠান্ডা গলায় বলে, আমি কিছু শুনতে চাই না। আমি চাই তুমি পার্মানেন্টলি গ্যাংকটে পোস্টেড হও, তাহলে আমার কাজ সুবিধা হবে। পার্থ বলল, দেখছি কি করা যায়। অক্ষয়পাল বলল, তাড়াতাড়ি করবে, তোমার সব খরচ আমি দেব, কিন্তু তোমার এই গ্যাংটকের আসাটা দরকার, না হলে শত্রুপক্ষ খুবই শক্তিশালী, তাদেরকে হারানো অতটা সহজ হবে না। আর তোমার আইডেন্টিটি নিয়ে সঞ্চারী বা অন্য কেউ কিন্তু কোনোদিন জানতে পারে না, এটা মাথায় রেখো, না হলে প্ল্যান কিন্তু একদম চপাট হয়ে যাবে। পার্থ মাথা নুইয়ে বলল, আজ্ঞে, আমি ঠিক নজর রাখবো এই জিনিসটার ওপর, আপনি চিন্তা করবেন না। আমি তাহলে রাখি এখন। অক্ষয়পাল বলল, হ্যাঁ রাখো, আমারও একটা কাজ আছে, আমিও বেরোবো। এই বলে পার্থ তার ফোনটা বিছানায় রেখে দিল। তারপর ধীরে ধীরে নিজের পরনের টি শার্টটা খুলে ফেলল। আর তখন স্পষ্ট হয়ে উঠল, তার ডান হাতের একটু নিচে একটি বড় কে আকৃতি নকশার ট্যাটু, যা কর্কট গ্যাং এর গোপন প্রতীক।
সে তার চশমাটাও খুলে রাখে, তারপর একটি সাদা ওয়ালেট কাঁধে ফেলে দিয়ে ধীরে পায়ে ফ্রেশ হতে চলে যায়। গ্যাংটক, রাত্রেবেলা, মাফিয়া ব্ল্যাক রেড ভেলভেট, চারদিকে স্ক্রিন ফিড ড্রেস পরা, ছোট ছোট জামা গায়ে মেয়েরা নাচছে অ্যালকোহলে বুঁদ হয়ে। একপাশে অক্ষয় পাল আর আকাশ এই দৃশ্য উপভোগ করছে। সামনে একটা বড় সুটকেস রাখা। আকাশ শেষে বলল, "কি রে পত্রী, কখন আসলি তুই?" পত্রী হলো অক্ষয় পালের একমাত্র মেয়ে, আদরের, কিন্তু সে এক সাধারণ মেয়ে নয়, উচ্ছন্নে যাওয়া, কিন্তু দেখতে চমৎকার। আজ তার পরনে অতি ছোট ড্রেস। হঠাৎ ক্লাবের মধ্যে হালকা একটা চাঞ্চল্য দেখা দিল। কয়েকজন গার্ড এসে অক্ষয় পালের কানে ফিসফিস করে বলল, "বস, মাউন্টেন কিং এসে গেছে।" অক্ষয় পাল হেসে বলল, "ওকে পাঠিয়ে দাও।" ক্লাবের দরজা ঠেলে ভিতরে ঢুকলো দুই সুদর্শন পুরুষ। দুজনেই পরনে লং ওভারকোট, ভিতরে গলা পর্যন্ত ঢাকা, গরম জামা, কালো প্যান্ট। একজনের মুখে মাস্ক, বাদামি চোখ, আরেকজন মুখ উন্মুক্ত, চোখ খোলা। দুজনে গাঢ় বর্ণের, একরকম কালো পোশাকে আবৃত। সামনে এসে আথিরু পায়ের উপর পা তুলে বসে পড়ল অক্ষয়ের সামনে। পাশে দাঁড়িয়ে ছিল অভিক। পত্রী শটান আথিরূপের পাশে এসে গায়ে গা ঘেঁষে বসল, সরাসরি গায়ে হাত বলিয়ে। অভিকের মাথা গরম হয়ে গেল। কিছু না বলে শুধু আদিরূপের দিকে তাকিয়ে রইল। আদিরূপ কিছু বলল না, স্থির চোখে তাকিয়ে রইল। অক্ষের দিয়ে গ্লাভস পরা হাতে যেন কোনো অনুভূতি নেই। আকাশ বলল, "আথি, দিস ইজ নট ফেয়ার। তুই সঙ্গে করে অন্য কাউকে নিয়ে এসেছিস, যে তোর কেউই হয় না। কেন এনেছিস?" অভিক কিছু না বললেও মুখের ভাব স্পষ্ট। সে জানে তার আসল পরিচয়টা কি। আথিরূপ হেসে এক ছটকায় মাস্কটা খুলে ঠোঁট বাঁকিয়ে হেসে পড়ল, "হি ইজ মাই শ্যাডো কিং।" তারপর সোফায় সরে গিয়ে অভিকের জন্য জায়গা করে দিল। অভিক ইশারা বুঝে পায়ের উপর পা তুলে একই ভঙ্গিমায় বসে পড়ে। পিছন পিছন দিক থেকে করে অভিক নিজের বন্দুকটা গালে ঘষে বলল, "দিস ইজ ক্লিয়ার।" আকাশ কিছু না বলে বুঝে গেল আথিরূপের পর স্থান অভিকের। আথিরূপ এবার বলল, "তাহলে কাজের কাজ করা যাক, ডিলটা শুরু হোক।" পুত্র একদম আগের মতোই আথিরূপকে সিডিউস করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু আথিরূপ সম্পূর্ণ নির্লিপ্ত। অক্ষয় বলল, "ঠিক আছে, শুরু করা যাক।" সে একটা সুটকেস এগিয়ে দিল। আথিরূপ সেই সুটকেস খুলে দেখল ভেতরে সাদা রঙের গোলাকৃতির একটা অসাধারণ স্টোন, যেটার ভেতরটা অসংখ্য তারার মতো চকচক হচ্ছিল। আথিরূপ বলল, "এটা ঠিক তো?" অক্ষয় বলল, "হুম।" আথিরূপ সেই স্টোনটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তখনই অক্ষয়ের বডিগার্ডরা সামনে এসে বাধা দেয়। অক্ষয় ইশারায় থামায়। আথিরূপ বাইরে এসে চাঁদের আলোয় সেই স্টোনটা ধরে দেখে স্টোনটি নীল রঙের ঝলমল করছে, অর্থাৎ সেটি আসল লুসিয়ান। আবার ফিরে এসে আথিরূপ স্টোনটা রেখে বলল, "তাহলে এর বদলে কি চাই?" অক্ষয় তার সামনে থাকা দাড়ির বেনুনিতে হাত বুলিয়ে হেসে বলল, "তোমার জমি। আর কিছু চাই না, যদি লাগে পরে জানাবো।" আথিরূপের মাথা গরম হয়ে উঠল। নিজেকে সংবরণ করে ক্লিন শেভ করা মুখে হাত বুলিয়ে সামনে ঝুলে থাকা চুলগুলোকে ঘাড় অবধি চুলগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে বলল, "ডিল ইজ ক্যান্সেল। আমি আমার জমি দেব না।" অক্ষয় বলল, "আমার কেন জানি মনে হচ্ছে তোর কাছে এর থেকে বড় কিছু আছে।" আথিরূপ বলল, "থাকলে থাকতে পারে, কিন্তু আমি কিছুই দেব না। দরকার হলে একদিন এই স্টোন আমি ছিনিয়ে নেব। উঠি।" পুত্রী এক ছটকায় সরিয়ে দিয়ে আথিরূপ ও অভিক ক্লাব থেকে বেরিয়ে যায়। দরজা ঠেলে বেরিয়ে এসে আথিরূপ বলল, "অ্যালকোহল বার কর আমার BMW থেকে।" এই কথা শুনে অভিক থমকে যায়। সে জানে না এই নির্দেশের মানে কি। অভিক ছুটে যায়। আথিরূপ ওভারকোট খুলে রাস্তায় ফেলে দেয়। অভিক কালো BMW ডিকি থেকে অ্যালকোহলের বোতল নিয়ে এসে আথিরূপের হাতে দেয়। আথিরূপ ওভারকোটটাই অ্যালকোহলে ঢেলে নিজের পকেট থেকে ডেসলাই বার করে আগুন ধরিয়ে দেয়। অভিক হতবাক হয়ে তাকিয়ে থাকে। আথিরূপের নিজের লেদার ওভারকোটে পুরো গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। আথিরূপ বলল, "আমি সম্পূর্ণই আমার মাই হার্টের। সেখানে অন্য কেউ তো দূর।"
এ কথা শুনে অভিক বোঝা যায় আধিরূপ তার কোটটা পুড়িয়েছে কারণ পত্রী ধরেছিল বলে। অভিক মুচকে হেসে আধিরূপের পেছনে গিয়ে তাদের কালো বিএমডাব্লিউতে উঠে পড়ে। ওরা ধীরে ধীরে শিকড় ভিলা ম্যানশনের দিকে চলে যায় আর পেছনে থেকে যায় একটা জ্বলন্ত পড়ে যাওয়া লেদার ওভারকোট।